যাদবপুরের বিজয়গড় প্রাক্তন প্রেমিকাকে বারবার চাপ দিয়েছে বিয়ের জন্য, রাজি হয়নি, শেষে বাড়িতে ঢুকে গুলি। কি হয়েছিল জানবো, রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারেই ব্যাঙ্গালোরে এই তরুণী এবং যুবকের সঙ্গে পরিচয়, প্রেমের সম্পর্ক ছিল তাদের এবং প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যুবক। রাজি না হওয়াতেই গতকাল বিজয়গড়ে সন্ধ্যে 7টা নাগাদ সিঙ্গেল শাটার বন্দুক নিয়ে একদম পয়েন্ট রেঞ্জ দূরত্ব থেকে তরুণীর বাবাকে লক্ষ্য করে গুলি করে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কার্যত তারা রেহাই পান, প্রাণে বেঁচে যান যাকে বলা যেতে পারে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঠিক কয়েক মাস আগেই যখন এই তরুণী ব্যাঙ্গালোরে থাকতো তখনও তার ওপরে এই খুন করার চেষ্টা করে যুবক। মাথায় গুরুতর আঘাত লাগে, তার বেশ কয়েকটি সেলাইও পড়েছিল এবং সেখানকার থানায় অভিযোগ জানানো হয়। পরে যুবককে গ্রেফতারও করা হয়। ছাড়া পেতেই তার যে বাড়ির অ্যাড্রেস প্রত্যেক কটি জিনিস রেকি করে বিজয়গড়ে এসে পৌঁছায় এবং গতকাল এই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করেন এবং সেখান থেকেই গুলি চালিয়ে তিনি পালিয়ে যান। ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ বেশ কয়েকটি জায়গায় তার খোঁজ ইতিমধ্যে চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যুবক আদতে বিহারের বাসিন্দা। তিনি কোথায় গা ঢাকা দিলেন এবং সব থেকে বড় প্রশ্ন এই আগ্নেয়াস্ত্র তিনি কোথা থেকে পেল, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, হ্যাঁ, 7:15 শব্দ শুনে, পুলিশের আওয়াজ শুনে আমরা দৌড়িয়ে এসেছি। আচ্ছা, এসে কি দেখলেন? কিছুই না, ওই গর্ত হয়ে গেছে, ওটাই বুঝতে পারিনি। একটা ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছে, বাজির আওয়াজের মতন আওয়াজটা হয়েছে, তো বুঝতে পারিনি অতটা। রামপুরহাট নির্যাতন, খুন, সেই যে ছাত্রী নিখোঁজ ছিল তারপর পাওয়া গেল টিচারের বাড়ি থেকে, তার দেহ মিলল টিচারের বাড়ি থেকে নয়, দেহ পাওয়া গিয়েছিল বস্তাবন্দি। তারপর সন্দেহ হয় সেই টিচারকে নিয়ে এসে জেরা, জানা গেল বাড়িতে আটকে রেখে তাকে টর্চার করা হয়েছিল। তো সেই ঘটনায় মনোজ পালের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। আমার সঙ্গে অক্ষয় রয়েছে। অক্ষয়, মনোজ পাল এখনো পর্যন্ত নিজেকে নির্দোষ বলে দাবি করে যাচ্ছেন, আদালতেও দেখা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে নির্বিকার। তো তার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, কি ফ্রেম করা হয়েছে চার্জ, কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল আজ যখন তাকে আদালতে তোলা হয়েছিল তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে এক অবাক লাগছিল। তার কারণ আদালতের প্রতি সে একদম নির্বিকার, এখন নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং অভিযুক্ত এই মনোজ কুমার পাল। এর আগেই পুলিশ মৃতদেহ উদ্ধারে 10 দিনের মাথায় চার্জশিট জমা করেছিল এবং সেই চার্জশিটে ধর্ষণ এবং খুনের এই দুটি অভিযোগই কিন্তু আনা হয়েছে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। সেই মতো আদালতে আজকে কিন্তু চার্জ গঠন করা হবে, সেই মতো দিন আজকে ধার্য করা হয়েছে। আদালতে তাকে ঢোকানো হয়েছে এবং কিছুক্ষণ পর এই মামলার শুনানি হবে। যদিও মৃত ছাত্রীর দেহের বাকি অংশ কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি, তবে দেখার বিষয় যে আজকে শুনানির পর আদালত কি রায় দেয় সে নিয়ে। নির্দোষ কোর্টে প্রমাণ করবো, নির্দোষ। আর কে ছিল? আবহাওয়ার খবরে নজর রাখতে হবে। মন্থা ঘূর্ণিঝড়, এই মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থা মানে হলো সুগন্ধযুক্ত বিউটিফুল ফ্লাওয়ার, কিন্তু আছড়ে পড়বে যখন ল্যান্ডে, উপকূলে, তখন একটা ভয়াবহ রূপ নেবে। তো ল্যান্ডফল কখন এই মন্থার, কোন জায়গায় ল্যান্ডফল? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যা প্রেডিক্ট করা যাচ্ছে, তাতে ল্যান্ডফল হবে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি একটা জায়গায়। যখন ল্যান্ডফল হবে সে সময় ঝড়ের গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ সন্ধ্যে বা রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফল হওয়ার কথা এবং তার জেরে এ রাজ্যেও পড়বে প্রভাব। ভারী বৃষ্টি হতে পারে বুধবার বা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, এছাড়াও বর্ধমানে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমাদের উপকূলের ছবি যদি আমরা দেখি তাহলে দেখব পূর্ব মেদিনীপুর, দীঘা, হাওয়ার গতি বাড়ছে,
বিশ্বজিৎ, ল্যান্ডফল হতে পারে, মন্থার ল্যান্ডফল হতে পারে আজই সন্ধে বা রাতের দিকে। এই মন্থার প্রভাবে আমাদের রাজ্যে কবে থেকে প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে? দেখো, মন্থা ল্যান্ডফলের পরে যখন ভেতরের দিকে অর্থাৎ ওড়িশা এবং ছত্তিশগড়ের দিকে আসবে, তখনই এর যে নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপের যে প্রভাব, সেটা এই মন্থার আমাদের বাংলায় পড়বে এবং আকাশ মেঘলা হবে। আজ রাত থেকেই আকাশ মেঘলার সম্ভাবনা। উপকূলের দিকে আজ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। এবং মন্থা ল্যান্ডফলের পর এই সম্ভাবনাটা আরো বাড়বে এবং আগামী কাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার এবং শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে দার্জিলিং সহ উপরের দিকে 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ বাংলায় প্রভাব যেটা পড়বে সেটা এই ঝোড়ো হাওয়া প্রত্যক্ষ প্রভাব নয়, কিন্তু এই সিস্টেমের যে বৃষ্টিপাত, একটা বড় অংশ বা বৃষ্টিপাত হবে। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রাতেও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামী কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। অতএব ধন্যবাদ। উপকূল অঞ্চলে ভারী প্রভাব পড়বে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার ধান চাষিরা তারা এখন থেকেই টেনশনে রয়ে গেছেন। ধানের যে বিপুল ক্ষতি হবে এই মরশুমে, তাহলে হবেটা কি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ কি অবস্থা ওখানকার, চাষিরা কি বলছেন? হ্যাঁ দেখো, চাষিরা কিন্তু এখন সেই তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, বা তাদের যে ধান তারা যে মাঠে রয়েছে সময় মতো শীতের ধান হয়েও এসছে, সেই ধান তারা কিভাবে তারা মাঠে আসবে এবং কিন্তু এখন এটা করতে এই তাহলে পরে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে এবং মাঠের ধান মাঠে থেকে যাবে। কোনো রকম ভাবে তারা কিন্তু কোনো রকম ধান সংগ্রহ করতে পারবে না, কারণ তারা যেটা বলছেন যে এই মুহূর্তে জল হলে ধানের যে আগা সেটা ভারী হয়ে যাবে এবং ধান গাছ ছিঁড়ে পড়বে এবং জল ভর্তি হয়ে থাকলে সেই ধান কিন্তু যেহেতু এখন ধানের সঙ্গে শীত এসছে অর্থাৎ ফুল এসছে, সেই ধান কিন্তু কোনো রকম ভাবে আর ফলবে না, নষ্ট হয়ে যাবে একেবারে। এই কারণেই এই মুহূর্তে সুন্দরবনের যে উপকূলের এলাকার প্রান্তিক এলাকার যারা চাষিরা তারা কিন্তু উৎকণ্ঠায় তারা রয়েছে, তারা চিন্তায় রয়েছে। তারা এখন কিভাবে তাদের যে ধান তারা বাঁচাবেন তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না। অনেক সমস্যা, এই জল হয়ে গেলে, ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে, প্লাস ধান গাছ শুয়ে যাবে। আবার জল হলে আবার এই যদি যখন পাকা অবস্থায় যদি হয়ে যায় ধান সব ঝরে পড়ে যাবে। এই সমস্যা জলে ডুবে গেলে আবার মানুষজন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে, উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। অনেক চিন্তা। আবার একটা চাষ আসবে তখন আশা করে বসে থাকতে হবে। ঝড় আর জল হলে সমস্ত ক্ষতির আশা, ধান আর কি পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ধান আর থাকবে। জল হলে ধান ডুবে যাবে। এখন ধানের মাথা ভারী হয়ে গেছে, জল হলেই মাটিতে শুয়ে পড়বে, সে বলে ধান নষ্ট হয়ে যাবে।